ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির সুযোগে বাড়ছে চীনের প্রভাব। সেন্ট মার্টিনে কি হবে মার্কিন ঘাঁটি? ভারত থেকে নেমে আসা পানির ঢলে বাংলাদেশে বন্যা, জাতিসংঘের বিবৃতি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে শীতল হয়ে উঠছে বাংলাদেশ ভারত সম্পর্ক। এমন পরিস্থিতিতে বাড়ছে বাংলাদেশে চীনের প্রভাব বিস্তারের সুযোগ। সম্প্রতি ইউএস নেভাল ইনস্টিটিউটে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান এবং সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি স্থাপনের সম্ভাবনার নানা দিক। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে আরো বেড়েছে বাংলাদেশের গুরুত্ব। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়? সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ চায় আমেরিকা। ক্ষমতায় থাকাকালীন বেশ কয়েকবার এমন অভিযোগ করেছেন ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের দাবি না মানায় আওয়ামী লীগ নেত্রীকে সরানোর ষড়যন্ত্রে কলকাঠি নেড়েছে ওয়াশিংটন। ৫ আগস্টের আগে ও পরে নানা সময়ে উঠে এসেছে এমন গুঞ্জন। স্বৈরাচারী নেত্রীকে সমর্থনে ভারতের কপাল পুড়লেও ব্যাপক হারে বাড়ছে চীনের সুযোগ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, পরাশক্তিগুলোর অতি আগ্রহ কিভাবে সামাল দেবে বাংলাদেশ? ভৌগোলিক দিক থেকে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিনের অবস্থান? চীনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরিতে বঙ্গোপসাগরে মার্কিনীদের প্রয়োজন সামরিক ঘাঁটি। ২০০৪ সালে গ্লোবাল ডিফেন্স পোস্টার রিভিউ পরিকল্পনা গ্রহণের পর থেকেই ইন্দো প্যাসিফিকে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ খুঁজছে পেন্টাগন। এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইউরেশিয়া টাইমস। কিছু পর্যবেক্ষকের ধারণা, মূলত চীনের উপর নজরদারির জন্যই মালাক্কা প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায় যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে আরব সাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি বঙ্গোপসাগর হতে পারে আদর্শ জায়গা। বঙ্গোপসাগরের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ দিতে পারবে বাংলাদেশ। সামরিক দিক দিয়ে মার্কিনীরা এই দেশে পা রাখতে পারলে বেইজিংয়ের বিরুদ্ধে এই অঞ্চলে গড়ে তুলতে পারবে একটি শক্তিশালী অবস্থান। বঙ্গোপসাগরে ঘাঁটি স্থাপন করা গেলে সেখান থেকেই যুক্তরাষ্ট্র নজর রাখতে পারবে চীনের ৬০% বাণিজ্যের পথ মালাক্কা প্রণালীর দিকে। সম্প্রতি ইউএস নেভাল ইনস্টিটিউটের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বাংলাদেশের সাথে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে হাসিনা সরকারের উপর নাখোশ ছিল চীন। তবে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে গেছে বেইজিং। দিল্লির আপত্তি সত্ত্বেও ঢাকার অন্যতম বড় বাণিজ্য সহযোগীতে পরিণত হয়েছে চীন। ২০২৩ সালে প্রকাশিত এক পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে চলমান রয়েছে অন্তত ২৫টি চীনা প্রকল্প। এই ধরনের ৯টি বৃহৎ প্রকল্পে চীনের বিনিয়োগ $89.৮ বিলিয়ন। সরকারি বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক হারে বেড়েছে চীনা বেসরকারি বিনিয়োগের পরিমাণ। ভৌগোলিক অবস্থান ও সামরিক কৌশলগত দিক থেকে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূল ঘেঁষে অবস্থিত বঙ্গোপসাগরের গুরুত্ব খুব একটা বেশি না, এমনটাই মনে করেন অনেক বিশ্লেষক। তবে সাম্প্রতিক সময়ে পুরো অঞ্চল জুড়ে বাড়ছে চীনের স্বার্থ ও উপস্থিতি। ফলে চীন বিরোধী পক্ষের কাছে বৃদ্ধি পেতে পারে বঙ্গোপসাগরের গুরুত্ব। অন্যদিকে পর্যবেক্ষকদের অনেকের ধারণা, ওয়াশিংটন নয়াদিল্লির বন্ধুত্ব থাকলেও এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরালো হলে ধীরে ধীরে কমতে থাকবে ভারতের আধিপত্য। বিশ্বের ৮০টি দেশে যুক্তরাষ্ট্রের রয়েছে ৮০০-র বেশি সামরিক ঘাঁটি। মিত্রদেশের রাজনীতিতে নাক গলানোর পেছনে এসব ঘাঁটির থাকে বিশেষ ভূমিকা। হাসিনার পতনের পর থেকেই শীতল হয়ে উঠছে ভারত বাংলাদেশের বন্ধুত্ব। সেই শূন্যতা পূরণে শীঘ্রই নড়েচড়ে বসবে চীন। বঙ্গোপসাগরে মার্কিন ঘাঁটি নিয়ে পুরনো গুঞ্জন সামনে এলেও আমেরিকার পক্ষ থেকে এখনও দেখা যায়নি কোনো রকম তৎপরতা। তবে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে থাকতে হবে অত্যন্ত সতর্ক। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ভারী বৃষ্টি এবং ভারত থেকে আসা পানির ঢলে বাংলাদেশে হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে, এমন মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। জাতিসংঘের এমন বিবৃতির পর ভারত
সুর নরম করে বলেছে, ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেয়া নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। মীর ফজলে রাব্বি রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা শুরুর পর থেকেই অভিযোগের আঙ্গুল উঠছে ভারতের দিকে। ডুম্বুর ও ফারাক্কা বাঁধ খুলে দিয়ে রীতিমতো অঘোষিত জলযুদ্ধ ঘটিয়েছে ভারত। যদিও বিভিন্ন বিবৃতি ও মন্তব্যের মাধ্যমে দায় এড়িয়ে গেছে দেশটির সরকার। বাংলাদেশে এমন আকস্মিক বন্যা নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। বন্যা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম, যার মাধ্যমে আলোচনায় ছিল ভারতের পানি নিয়ে স্বেচ্ছাচারিতার চিত্র। তবে ভারতের একাধিক গণমাধ্যম বাংলাদেশের বন্যায় ভারতের দায়কে নানাভাবে অস্বীকার করতে থাকে। বাংলাদেশে বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী নয়, এই মর্মে একের পর এক সংবাদ প্রকাশ করতে থাকে দেশটির বিভিন্ন গণমাধ্যম। কিন্তু এবার বাংলাদেশের বন্যার জন্য সরাসরি ভারতকেই দায়ী করল জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ায় প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেই বাংলাদেশের বন্যা নিয়ে মন্তব্য করা হয়। বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনানো হয়। বাংলাদেশের বন্যা প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে। জাতিসংঘের দল দুর্গত এলাকায় আছে। তারা দুর্গত মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যবিধি বজায় রাখার কিট ও খাবার বিতরণ করছে। তিনি আরও জানান, বাংলাদেশে ঘূর্ণিঝড় ও মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রথমবারের মতো মানবিক সহায়তা পরিকল্পনা গত মাসে চালু করেছে মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলো। এর লক্ষ্য হল 12 লাখ মানুষকে সহায়তা করা। এখন পর্যন্ত প্রায় 7 লাখ মানুষের কাছে তারা সহায়তা পৌঁছাতে পেরেছে। জাতিসংঘের এমন বিবৃতির পর গলার স্বর কিছুটা নামিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়া নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, আমরা ফারাক্কা বাঁধের গেট খোলার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। এতে বলা হয়েছে নদীর স্বাভাবিক গতিপথে 11 লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। বিভিন্ন ছবি ও ভিডিও প্রচার করে বাড়তি ভয় বাড়ানো হচ্ছে। আসলে এটি স্বাভাবিক মৌসুমী প্রক্রিয়া। উজানে গঙ্গা নদীর অববাহিকায় ভারী বৃষ্টিপাতের ফলে পানির প্রবাহ বেড়ে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, প্রোটোকল অনুযায়ী নিয়মিত ও সময়মতো ফারাক্কা ব্যারেজের ডেটা বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের প্রদান করা হয়। এবারও তা করা হয়েছে। সাম্প্রতিক প্রবল বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, সিলেট সহ দেশের মোট 11টি জেলা আক্রান্ত হয়েছে। এর মধ্যে 7টি জেলায় মোট 27 জনের মৃত্যু হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার করেছে চীন। সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ সহ বিভিন্ন প্রদেশে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় এই অঙ্গীকার করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কেবল অভ্যন্তরীণ সন্ত্রাস নয়, আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নেও পাকিস্তানের সঙ্গে থাকার অঙ্গীকার জানিয়েছে বেইজিং। অন্যদিকে যুক্তরাষ্ট্র বা অন্য কারো উস্কানিতে দক্ষিণ চীন সাগরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা না করতে ফিলিপাইনের প্রতি সতর্কতা উচ্চারণ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। পাকিস্তানে সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। রবিবার রাতে ও সোমবার সকালেও দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। প্রতিবেশী দেশটিতে এ ধরনের হামলায় উদ্বেগ প্রকাশ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সবসময় পাকিস্তান সরকারের সন্ত্রাস নির্মূল অভিযান সমর্থন করে এবং এ ব্যাপারে ইসলামাবাদের পাশে থাকবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, বেইজিং সবসময় যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরোধিতা জানায়। সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে মুখপাত্র বলেন, সামাজিক ঐক্য, স্থিতিশীলতা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান প্রয়োজনীয়।
একই সূত্র ধরে মুখপাত্র আরও বলেন, কেবল অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ নয়, আঞ্চলিক স্থিতিশীলতা ও সুরক্ষা নিশ্চিতেও পাকিস্তানের সাথে সমন্বয় জোরদার করতে চায় বেইজিং। এদিকে সংবাদ সম্মেলনে দক্ষিণ চীন সাগরে অস্থিতিশীলতা তৈরির জন্য ফিলিপাইনকে অভিযুক্ত করেন জিয়ান। যুক্তরাষ্ট্র বা অন্যান্যদের উস্কানিতে এই অঞ্চলে সংকট সৃষ্টির চেষ্টা না চালাতে ফিলিপাইনের প্রতি সতর্কতা জানিয়ে মুখপাত্র বলেন, আঞ্চলিক স্থিতিকে অবমূল্যায়ন করে তারা এখানে বহিরাগত শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছে। অবিলম্বে এই পথ থেকে সরে আসতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানানো হয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ভোটের মাত্র 2 মাস আগে আবার মামলার মুখে পড়লেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এতে ক্যাপিটল হিলে হামলার পুরনো অভিযোগগুলো আরও সংশোধিত আকারে আনা হয়েছে। এবারে আলোচিত এই মামলার কারিগর জাস্টিস ডিপার্টমেন্টের স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ এবছরের 1 জুলাই থেকে এই মামলায় ট্রাম্পকে দায়মুক্তি দিয়েছেন সুপ্রিম কোর্ট। এবার আগের মামলার 4টি অভিযোগ ঠিক রেখে আসামি ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্টের পরিবর্তে আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে দেখানো হয়েছে। এই মামলার মধ্য দিয়ে ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার প্রক্রিয়ার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জ্যাক স্মিথ। ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকান নতুন অভিযোগ নিয়ে শুনানি শুরু করবেন। সামনে নির্বাচন থাকায় মামলার কার্যক্রম খুব ধীরে এগোনোয় শুধু নয়, ভোটের আগে সিদ্ধান্ত না আসার প্রবল সম্ভাবনা রয়েছে। সামাজিক মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, আদালতের সিদ্ধান্তকে পাশ কাটাতে নতুন করে এই মামলা উত্থাপন করেছেন স্মিথ। তার দাবি, পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতে পরিচালিত হতো। রাশিয়ার কার্স্ক প্রদেশে ইউক্রেনের হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার বদলা ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ গোয়েন্দাদের দাবি, ইউক্রেন নিজের বুদ্ধিতে কার্স্কে হামলা চালিয়েছে, রাশিয়া তা মনে করে না। এদিকে এরই মাঝে ইউক্রেনীয় সেনাদের হাত থেকে কার্স্কের বেশ কিছু এলাকা পুনরুদ্ধারের দাবি জানিয়েছে রুশ সেনাবাহিনী। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সীমান্ত পেরিয়ে 6 আগস্ট থেকে রাশিয়ার কার্স্ক প্রদেশে জোরালো হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। অপ্রত্যাশিত এই হামলায় একেবারেই অপ্রস্তুত হয়ে পড়েছে ক্রেমলিন। কার্স্কে বিপুল সেনা মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তারা। তবে এরই মাঝে ওই অঞ্চলের শতাধিক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ওলেক্সান্দার সার্স্কি বলেন, ইউক্রেনীয় সেনাদের হামলার মুখে যুদ্ধক্ষেত্রের অন্যান্য ফ্রন্ট থেকে আনুমানিক 30,000 সেনাকে কার্স্কে মোতায়েন করতে বাধ্য হয়েছে রাশিয়া। এই সৈন্য সংখ্যা দিন দিন আরও বাড়ানো হচ্ছে। এদিকে কার্স্কে ইউক্রেনের হামলায় যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বলে অভিযোগ করে আসছে ক্রেমলিন। তাদের এই সংশ্লিষ্টতার প্রতিক্রিয়া কঠোর ও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রাবকোভ। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কার্স্কে হামলার সঙ্গে যুক্ত হয়ে ওয়াশিংটন কাণ্ডজ্ঞানের পরিচয় দেয়নি। তারা মনে করছে যা খুশি তাই করতে পারে, এর জন্য চরম মূল্য দিতে হবে তাদের। অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেন নিজের পরিকল্পনায় কার্স্কে হামলা চালাচ্ছে, এর সঙ্গে তারা জড়িত নয়। এই দাবির প্রতিক্রিয়ায় রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের ডিরেক্টর সের্গেই নারিস্কিন বলেছেন, ইউক্রেন অন্যদের সংশ্লিষ্টতা ছাড়া কেবল নিজের বুদ্ধি ও পরিকল্পনায় কার্স্কে হামলা চালাচ্ছে, রাশিয়া তা বিশ্বাস করে না। এদিকে কার্স্কে রুশ বাহিনীর প্রতিরোধের মুখে ইউক্রেনীয় সেনাদের অবস্থান দুর্বল হতে শুরু করেছে বলে জানাচ্ছে ক্রেমলিন। দেশটির সশস্ত্র বাহিনীর মেইন মিলিটারি পলিটিক্যাল ডিপার্টমেন্টের উপপ্রধান আপ্তি আলাদিনভ জানিয়েছেন, এরই মাঝে ইউক্রেনীয় সেনাদের হাত থেকে কার্স্কের বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে রুশ সেনারা। পারাভোয়া ও নিচেভ অঞ্চল থেকে ইউক্রেনীয়দের পিছু হটতে বাধ্য করা হয়েছে। এসব অঞ্চলে রুশ হামলায় শত্রুপক্ষ অনেক সেনা হারিয়েছে বলেও দাবি তার। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গত সপ্তাহ থেকে চীনের লিয়াওনিং প্রদেশের হুলুদাও শহরে ব্যাপক বৃষ্টিপাতে কমপক্ষে 11 জন প্রাণ হারিয়েছে। এখনো নিখোঁজ কমপক্ষে 14 জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের জিনচাং এবং সুইজাং শহর। ইফাত জাহানের ডেস্ক রিপোর্ট।
গত সপ্তাহ থেকে চীনের লিয়াওনিং প্রদেশের হুলুদাও শহরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার হুলুদাওয়ে ভারী বর্ষণের কারণে কমপক্ষে ১১ জন প্রাণ হারান। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৪ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের জিয়াংচাং এবং সুইজং শহর। বন্যার কারণে রাস্তাঘাট, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা, ঘরবাড়ি এবং কৃষি জমির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। বাসিন্দাদের প্রয়োজনীয় ওষুধ ও জরুরি চিকিৎসা সেবা দিতে কাজ করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গা থেকে সারা দেশের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক দল বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসেন। বন্যা দুর্গত পরিবারগুলোকে সাহায্য করতে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছেন প্রতিবেশী এলাকার বাসিন্দারা। স্বেচ্ছাসেবীরা ত্রাণের ট্রাকগুলো থেকে নুডলস, বিশুদ্ধ পানি, ময়দা এবং অন্যান্য গৃহস্থালী সামগ্রী আনলোড করার পর সরকারের পরিসংখ্যান অনুযায়ী গ্রামবাসীদের কাছে পাঠাচ্ছেন। কর্দমাক্ত পথ দিয়েই ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। গত কয়েকদিন ধরে দুর্যোগ কবলিত গ্রামগুলোতে শ্রমিকরা জীবাণুমুক্তকরণের কাজ করছেন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত ও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজেও নিয়োজিত রয়েছেন তারা। বন্যার কারণে অনেক গ্রামের সাথে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশের বৃহত্তম টেলিকম সরবরাহকারী দলগুলো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো পুনরুদ্ধারে দিনরাত কাজ করছে। স্বেচ্ছাসেবী দলের নেতা ইউ চাং জিয়াং বলেন, তারা টানা ৬ দিন ধরে কাজ করছেন। সকালে এক গ্রামে মালামাল পৌঁছে দেওয়ার পর তারা ছুটে যান পাশের গ্রামে। দুপুরে রুটি খেয়ে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান ইউ। ইফাত জাহান, বাংলাভিশন। সংশোধনীর পর ৩টি বিষয়ের উপর পাঠ্য বই পড়ানো শুরু করল চীন। মঙ্গলবার চীনের শিক্ষা মন্ত্রণালয় MOE জানিয়েছে, দেশটিতে সামনের অটাম সেমিস্টার থেকেই বাধ্যতামূলকভাবে নীতিশাস্ত্র এবং আইনের শাসন, চীনা সভ্যতা, নতুন প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং চীনের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক পাঠ্য বইগুলো পড়ানো হবে। বিস্তারিত থাকছে ইফাত জাহানের আরেকটি প্রতিবেদনে। সংশোধনীর পর ৩টি বিষয়ের উপর পাঠ্য বই পড়ানো চালু করল চীন। দেশটিতে সামনের অটাম সেমিস্টার থেকেই বাধ্যতামূলকভাবে পাঠ্য বইগুলো পড়ানো চালু হবে বলে মঙ্গলবার জানিয়েছে চীনের শিক্ষা মন্ত্রণালয় MOE। সংশোধিত এসব বইগুলো হল নীতিশাস্ত্র ও আইনের শাসন, চীনা সভ্যতার নতুন প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং চীনের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা। এখন থেকে এই বিষয়গুলোর উপর জ্ঞান থাকতে হবে শিক্ষার্থীদের। MOE বলছে, ইতোমধ্যে চীনা ভাষা বোঝার সুবিধার্থে সংশোধিত পাঠ্য বইয়ে কঠিন শব্দ প্রয়োগ কমিয়ে আনা হয়েছে। চলতি বছরেই নতুন এসব পাঠ্য বই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ানো হবে। MOE জানিয়েছে, ৯ বছরের লম্বা সময়ের অধ্যয়ন প্রক্রিয়া এখন কমিয়ে ৩ বছরে আনা হয়েছে এবং ৩ বছরের মধ্যেই সমস্ত অধ্যায় শেষ করার প্রচেষ্টা চালানো হবে। ২০২২ সালের মার্চ মাস থেকে পাঠ্য বই সংশোধনের কাজ শুরু করে চীন। সে সময় বিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০০ জনেরও বেশি বিশেষজ্ঞ এই কাজে অংশ নেন। MOE আরও জানিয়েছে, সংশোধিত পাঠ্য বইগুলো দেশব্যাপী ৫৫০টিরও বেশি স্কুলে পরীক্ষামূলকভাবে পড়ানো হয়েছে। সে সময় ২০০০-এরও বেশি শিক্ষক এবং ১ লাখের মতো শিক্ষার্থী এই পরীক্ষামূলক সেশনে অংশ নেন। শিক্ষকদের উদ্দেশ্যে MOE বলছে, যারা সংশোধিত পাঠ্য বই পড়াবেন তাদের সকলকেই চলতি মাসের শেষ নাগাদ প্রশিক্ষণ শেষ করতে হবে। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।